আজকে আমরা কোচ কাঞ্চনের ক্যাশ মেশিন এই বইটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি। তো এই বইয়ের ভূমিকাতে একটা কথা লেখা যে আপনার যদি হার্ট দুর্বল থাকে তাহলে আপনি এই বইটা পড়বেন না। তো এই কথাগুলো আমরা সাধারণত যদি থ্রিলার হয় কিংবা হচ্ছে হরর হয় এই টাইপের বইয়ের ক্ষেত্রে জানি যে এই জাতীয় বইগুলো যাদের হার্ট দুর্বল তাদের পড়া অনুচিত। কিন্তু এরকম বিজনেস মাইন্ডেড একটা বইয়ে এইভাবে কথাটা লেখা যে আপনার হার্ট দুর্বল হলে আপনি এই বইটা পড়বেন না। তো তোমার কাছে কি মনে হয়, এটা আসলে বিজনেস স্ট্র্যাটেজি নাকি হচ্ছে আসলেই যুক্তিযুক্ত? একদম এক কথায় যদি আমরা বলি, এটা ডেফিনেটলি একটা বিজনেস স্ট্র্যাটেজি। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে একটা জিনিস দেখো, যে এই বইটা নামটা হচ্ছে ক্যাশ মেশিন। সো ক্যাশ মেশিন দ্যাট মিনস টাকা জেনারেট করার একটা মেশিন। এরপরে আবার লেখা যে 6 কোটি টাকার বিজনেস সিক্রেট। সো এর মানে হচ্ছে যে এই বইটার মধ্যে 6 কোটি টাকার বিজনেসের যে আইডিয়াগুলা, এই জিনিসটা শেয়ার করা হবে। সো 6 কোটি মানে টাকার অঙ্কটা কত বড়। হ্যাঁ। সো বইটার নামও হচ্ছে টাকা জেনারেট করার একটা মেশিন, আবার 6 কোটি টাকার স্বপ্নের মতো একটা জিনিস দেখানো হয়েছে এখানে। তার মানে হচ্ছে ডেফিনেটলি যে এইখানে হচ্ছে যাদের হার্ট দুর্বল, যারা হচ্ছে অনেক বেশি অঙ্কের টাকার স্বপ্ন দেখে না বা দেখতে পারে না, সো তাদের জন্য এই বইটাকে নিরুৎসাহিত করা হয়েছে। এবং এই জন্যই মূলত এই লাইনটা দেওয়া। এবং সেখানে কিন্তু আরো একটা কথা বলা আছে, অর্থাৎ এই যে যেখান থেকে তুমি এই লাইনটা মূলত পড়লা, যে আসলে হার্ট দুর্বল থাকলে বইটা পড়া থেকে বিরত থাকুন, এবং ইনকাম গোল যদি 1 কোটি টাকার নিচে হলেও বইটা পড়ার দরকার নেই, এবং বইটা পড়া শেষ করার আগে ব্যাংক অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে নেন। সো ওই যে সেকেন্ড লাইন দিয়েই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে আপনার ইনকাম গোল যদি 1 কোটি টাকা, মানে 1 কোটি টাকার স্বপ্ন তো আসলে সবাই দেখতে পারে না, কারণ এটা একটা বিশাল ব্যাপার। সো এই কারণেই হচ্ছে বলা হয়েছে, কারণ বইটার নামও কিন্তু তাই রিফ্লেক্ট করে। হ্যাঁ, সো তারপরে আবার বলা হয়েছে বইটা শেষ করার আগে ব্যাংকের লিমিট বাড়িয়ে নিন। মানে হচ্ছে অনেকের হয় না যে স্টুডেন্ট অ্যাকাউন্ট যখন থাকে তখন কিন্তু আসলে একটা লিমিট দেওয়া থাকে যে এত টাকার বেশি হয়তো এটিএম কার্ড দিয়ে ডেইলি উইথড্র করা যাবে না, হ্যাঁ, এত টাকার বেশি লেনদেন করলে এই মানে করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। সো এই জন্যই বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্টের লিমিটটা আরো বেশি বাড়িয়ে নেন, মানে স্বপ্নটাকে আরো বেশি বড় করুন, আপনার চিন্তা চেতনাটাকে আরো বেশি সমৃদ্ধ করুন। সো তো ওই এই জিনিসটাকে আর জন্যই কি কিন্তু একটু এটা হ্যাঁ, একটু মানে এখন ঘুরিয়ে তারপর বলা একটা হয়েছে। ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, তো এটা ডেফিনেটলি কোনো ভয়ঙ্কর কোনো বই না, কিছু না। তো এই কথাটা লেখা, এটা পুরোটাই একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ডেফিনেটলি। কারণ যিনি লিখেছেন কোচ কাঞ্চন, উনি আসলেই একজন বিজনেস মাইন্ডেড পারসন, এবং উনি হচ্ছে অনেক স্ট্র্যাটেজি ব্যবহার করে অনেক অনেক মানে নিত্য নতুন কৌশল বা অভিনব কৌশল ব্যবহার করেছেন এই বইয়ের ভিতরেও। এবং বিজনেস করতে গিয়ে আসলে আমাদের কি কি কৌশল করা উচিত সেগুলোও কিন্তু উনি আমাদেরকে এখান থেকে শিখিয়ে দিয়েছেন। সো এই জন্য ওনার বইটাও যেন পাঠক দেখা মাত্রই কিনে ফেলে। দ্যাটস ওয়াই এইটাও হচ্ছে এক রকমের, আমার কাছে যেটা মনে হয় এক রকমের আসলে একটা মার্কেটিং। মার্কেটিং। উনি নিজে আসলে যেহেতু মার্কেটার, সো ডেফিনেটলি এটা একটা স্ট্র্যাটেজি। মানে ব্যাপারটা অনেকটা এরকমও হতে পারে যে অনেক সময় হয় না যে বিভিন্ন ভিডিওতে ধরো অ্যাডাল্টদের জন্য ভিডিও বানানো হয়, 18+ লেখা থাকে লেখা থাকে যে হ্যাঁ, তখন তো মানে তখন কিন্তু মানুষের মধ্যে আরো বেশি কাজ আরো করে যে আগ্রহ না, যায়। ভিতরটা আসলে কি আছে। কারণ ওই যে নিষিদ্ধ জিনিসের প্রতি হ্যাঁ। কিন্তু আমাদের একটা আকর্ষণ বেশি কাজ করে। দ্যাটস ওয়াই এটার মধ্যে বইয়ের শুরুতেই এমন একটা জিনিস লিখে দেওয়া হয়েছে, তারপরে মানুষ হয়তো বা এটার প্রতি একটা অন্য রকমের একটা আবেগ ওভারঅল কাজ করে। মানে হচ্ছে এই কথাটা তো দিয়ে হচ্ছে ধরো মার্কেটিং স্ট্র্যাটেজি একটা অ্যাপ্লাই করে মানুষের আকর্ষণ তৈরি করা হলো। তৈরি তো করা। ওভারঅল বইটা পড়ে তোমার কাছে আসলে কি মনে হয়েছে যে আসলে এই বইটা আসলে কি, মানে আমি যদি আসলে মানে কয়েকটা লাইনে ব্যাখ্যা করি যে এই বইটা আসলে মূলত আমাদেরকে কি শেখাবে বা এই বইটা আসলে কিসের বই। দেখো, বইয়ের একদম লাস্টের দিকে কোচ কাঞ্চন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। অনলাইন জগতের এবং মার্কেটিং জগতের হচ্ছে মোটামুটি এখন পরিচিত একজন মুখ কোচ কাঞ্চন। তার কিন্তু আরো বেশ অনেকগুলো বই আছে। এবং এই এই বইটার উপরে আবার দেখো একটা জিনিস খেয়াল করো, যে মার্কেটিং এর আরেকটা বড় ব্যাপার হচ্ছে উনি ওনার এই বইকে, এই বইয়ের প্রচ্ছদটার উপর ওনার ছবি দিয়েছেন। তারপরে হচ্ছে উনি আবার ওনার বইগুলাকে এখানে কিন্তু দিয়েছেন। ওনার হচ্ছে এই যে সুখের সমীকরণ, বিজনেস গ্রুপিং, হ্যাঁ, মাস্টারিং ইওর লাইফ, এগুলো কিন্তু ওনারই বই। মানে একটা উপর বই দিকের দিয়ে তিনটা একটা বই বইয়ের দিয়ে বাকি marketing। বইগুলোও কিন্তু মানে বাকি হ্যাঁ। বইগুলোর মার্কেটিং কিন্তু হয়ে যাচ্ছে। হয়ে So, যাচ্ছে। বোঝাই যাচ্ছে উনি আসলে কোন লেভেলের মার্কেটার। সো ওনার বই পড়ে আসলে মার্কেটিং শেখা যাবে, বিজনেস শেখা যাবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। এবং কোচ কাঞ্চন সম্পর্কে কিন্তু এখানে আসলে উনি লিখেও দিয়েছেন যে লেখকের পরিচিতি যেখানটায় থাকে সেখানে কিন্তু দেওয়া আছে যে না বুঝে বিজনেসে নেমে একটার পর একটা ব্যবসায় লস করেছেন, 13টা বছর কাটিয়েছেন ট্রাজিক লাইফ কোচ কাঞ্চন। বর্তমানে উনি হচ্ছে প্রায় 8টার মতো সফল বিজনেসের মালিক এবং 9 ফিগার বিজনেস ওনার কোচ কাঞ্চন। সো এই বইটার মধ্যে আসলে আমাদেরকে মূলত শেখাবে। ভূমিকার মধ্যে আমরা যদি চলে যাই, যে সূচিপত্রের মধ্যে যদি চলে যাই, তো এখানে আসলে মূলত মানে নতুন একটা বিজনেস শুরু করতে গিয়ে উদ্যোক্তারা আসলে কি কি ভুল করে এবং ভুলগুলার থেকে বের হয়ে আসার পথগুলো কি, এবং তারপর হচ্ছে আমাদের বিজনেসে আসলে মার্কেটিং কতটা ইম্প্যাক্ট ফেলে, এবং 5 প্রজন্মের মার্কেটিং একটা অধ্যায় আছে, সেখানে উনি আসলে ব্যাখ্যা করেছেন যে অনেক আগের মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো কি ছিল, এখনকার মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো কি, ভবিষ্যতে আসলে কি হবে।
তারপরে হচ্ছে উনি ওনার নিজের লাইফের যে উনি মানে 6 কোটি টাকা কিভাবে লস করেছেন এবং সেখান থেকে উনি কি লার্ন করেছেন সেগুলো নিয়ে উনি আইডিয়া দিয়েছেন, এবং বিজনেসের আসল খেলাগুলো কি, বিজনেসের সাথে ম্যাথ আসলে কতটা জড়িত, মানে ওভারঅল যদি আমি বলি আসলে পুরো একটা বিজনেস সেটআপ করতে গিয়ে কি কি স্ট্র্যাটেজি ব্যবহার করা উচিত, এবং আমরা কিভাবে মানে ভুল করি বা সাধারণ মানুষ বিজনেস করতে গিয়ে কি কি ভুল করে সেই ভুলগুলো থেকে কিভাবে বের হয়ে আসা উচিত, এবং মার্কেটিংকে আরো বেশি কাজে লাগিয়ে কিভাবে একটা বিজনেস অনেক বেশি উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এবং আমাদের স্বপ্নটাকে কিভাবে বড় করা যায়, এই রিলেটেড আলোচনা কিন্তু উনি এখানে করেছেন। এখন দেখো আমরা যদি বইটার একদম ভিতরে ঢুকি, তো বইটার ভিতরে হচ্ছে তোমার ওইখানে আসলে উনি প্রথম একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা ছিল উদ্যোক্তাদের ভয়াবহ 5 ভুল। এই যে 5টা ভুল, এই 5টা ভুলে উনি আসলে দেখিয়েছেন যে আমরা সাধারণত যখন একটা বিজনেস করতে যাই তখন ডেফিনেটলি অনেকেই কিন্তু এভাবে চিন্তা করি যে শুধুমাত্র আমি আমার প্রোডাক্টের উপরে আমি ফোকাস করবো, মানে আমরা বলি না যে প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি বিজনেস গ্রো করবে। তো এটা একটা জিনিস। তো উনি বলেছেন যে শুধুমাত্র প্রোডাক্টে যখন আমরা ফোকাস দেই তখন আসলে ডেফিনেটলি একটা বড় একটা ভুল। তারপরে উনি বলেছেন যে আমরা অনেক সময় করি একাই হচ্ছে আমরা সবকিছু ম্যানেজ করতে যাই, যে আমি এই বিজনেস, আমি এই কোম্পানির সিইও, আমি আবার ডেলিভারি ম্যান, আমি আবার স্ট্র্যাটেজি হচ্ছে ইয়ে করি, আমি আবার হচ্ছে সবকিছু। তারপরে হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা আসলে ভাবি না, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের বিশুদ্ধ কোনো ধারণা আমরা রাখি না, আমরা শিখতেও যাই না। এবং দেখা যায় যে আমি যখন একটা বিজনেস রান করি, সো আমার আসলে দেখা যায় অনেক স্কিলের ঘাটতি আছে, ওই ঘাটতিগুলো কিভাবে ফুলফিল করা যায় সেগুলোর প্রতি মনোযোগী না হয়ে আমি জাস্ট প্রোডাক্টের দিকে ফোকাস দিই, এরকম কিন্তু অনেক আমরা ভুল করি। সো উনি এই ভুলগুলো নিয়ে কিন্তু উনি আসলে আলোচনা করেছেন, এবং এইখানে আসলে উনি বিভিন্ন এক্সাম্পল দেখিয়েছেন, বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন উনি আসলে। সো আমরা যদি দু একটা এক্সাম্পল বলি, উনি আসলে এখানে বলেছেন, যেমন দেখুন উনি শুরুতে একটা গল্পের মতো করে বলেছেন যে ওনার কাছে একজন লোকের কথা বলেছেন, যে আসলে দেখা যায় যে অনেকে বলে না যে হ্যাঁ বিজনেস পুরোটাই আমি চালাই, আমাদের দেখবা যে সব সোসাইটিতে অনেকে গর্ব করে বলে পুরো বিজনেসটা আমিই চালাই, আমি পরিচালক, আমি গায়ক, আমি সব। সো ওনার কথা হচ্ছে এটা কোনো ভালো কোনো ইয়ে না, কারণ একা আসলে কখনো একটা কোম্পানি গ্রো করতে পারে না, বেশি দূর যাওয়া যায় না, হয়তো একটা লিমিটেড টাইম পর্যন্ত যে ওরা থমকে দাঁড়াবে। সো এই জন্য ওনার ফেসবুকের বায়োতে একটা জিনিস লেখা আছে CNO, এটার মানে হচ্ছে চিফ নাথিং অফিসার্স ন্যাচারালস। সো এখানে উনি বলেছেন যে ন্যাচারালস হচ্ছে ওনার ফাউন্ডেড একটা অর্গানিক ফুড ব্র্যান্ড, আর তার আগে লেখা আছে চিফ নাথিং অফিসার। সো এটা দ্বারা উনি আসলে মানে উনি বলেছেন যে অনেকে কিউরিয়াস হয়ে জানতে চান যে চিফ নাথিং অফিসার মানে কি, কেন উনি এরকম দিয়েছেন। সো উনি এটা ব্যাখ্যাও করেছেন যে আসলে উনি ব্যাখ্যাটা ছিল এরকম যে ন্যাচারালস আমার ফাউন্ডেড ব্র্যান্ড, কিন্তু আমি এটা চালাই না, জাস্ট উপর থেকে হালকা মনিটরিং করি, আসলে এটাই হওয়া উচিত একজন উদ্যোক্তার আলটিমেট গোল। সো এই বইয়ের একদম মাঝামাঝিতে উনি একটা কথা বলেছেন যে বিজনেসে যদি আপনি সব করেন এবং আপনার মানে আপনি ছাড়া যদি কোনো বিজনেস রান না হয় তাহলে ওটা তো বিজনেস না, ওটা তো চাকরি। আমরা কিন্তু এটা ভাবি না। দেখো আমাদের দেশে অনেকে নরমালি মনে করো আলু বিক্রি করে কথার কথা ফুটপাতে, বা কথার কথা হচ্ছে ফুচকা বিক্রি করে, তার কিন্তু সকাল থেকে সন্ধ্যা মতো ওইটা বিক্রি করতে হয়। সো তাহলে ওটা তো বিজনেসে তার স্বাধীনতা, ওই স্বাধীনতা তো নাই। যে বিজনেস বলতে আসলে মানে কোচ কাঞ্চনের কাছ থেকে আমিও একটা বড় একটা জিনিস লার্ন করেছি যে বিজনেস বলতে আসলে এটা আমরা মানে ওই বিজনেসের স্বাধীনতা তখনই আসে যখন আমার অবর্তমানে আমি হয়তো বা কোনো একটা জায়গায় ঘুরবো, কোনো একটা কিছু করবো, আমার অবর্তমানে পুরো বিজনেসের A to Z সুন্দর সুশৃঙ্খল ভাবে চলবে, সেটা ডেফিনেটলি একটা। এইগুলো নিয়ে কিন্তু আমরা আরো বেশ কয়েকটা ভিডিও এইভাবে মানে বিভিন্ন বই নিয়ে বলার সময় কিন্তু এই কথাটা বলেছে যে আসলে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে বা হচ্ছে সারা পৃথিবীর দিকেও তুমি যদি চিন্তা করো, মানুষ আসলে ওইভাবে ভাবে যে একজন মুদি দোকানদার বা একজন ধরো আইসক্রিম বিক্রি করে বা ওই যে বললো আলু বিক্রি করে, লেবু বিক্রি করে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এইটাই করে। আবার তাকে যদি জিজ্ঞেস করো আপনি কি করেন, সে কিন্তু বলবে বিজনেস করি, কিন্তু অ্যাকচুয়ালি সে আসলে বিজনেস করে না, সে কিন্তু করে চাকরি। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে কিন্তু এইটাকে বিজনেস বলা হয়, কিন্তু আসলে বিজনেস বলতে আসলে যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই। এবং তারপরে দেখো যে উনি আসলে আমরা বইটার যত সামনের দিকে এগোবো, তো উনি এখানে মার্কেটিং নিয়ে যেটা জিনিসটা বলেছেন যে আমরা আসলে সবসময় দেখা যায় প্রোডাক্ট ভালো করার চিন্তা করি, আমরা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে ভাবি, কিন্তু একটা বিজনেসের তোমার হচ্ছে প্রোডাক্টের থেকেও আরো একটা বড় ব্যাপার, প্রোডাক্ট ডেফিনেটলি ভালো করা লাগবে, তারপরে মানে সেকেন্ড যে বিষয়টা আমাকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে মার্কেটিং এর পিছনে আমাকে অনেক বেশি অর্থ খরচ করা। কারণ আমার প্রোডাক্টের প্রসার যদি না হয় তাহলে আলটিমেটলি কিন্তু ওই বিজনেস কখনো রান হবে না। তো এইখানে উনি কয়েকটা জিনিসের এক্সাম্পল দিয়েছেন যে এখনকার পুরো পৃথিবীটা চলে আসলে মার্কেটিং এর উপরে। সো উনি এখানে বলেছেন যে একটা জিনিস আমরা খেয়াল করলেই দেখবো যে আগের মানে কিছুদিন আগেও বা কিছু বছর আগেও কিন্তু এই যে মানে এত দিবসকে উদযাপন করা, সেলিব্রেট করার কিন্তু এত বেশি ট্র্যাডিশন আমাদের দেশের সংস্কৃতিতে কিন্তু ছিল না। এটা কিন্তু পাশ্চাত্য থেকে এসেছে এবং হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমাদের দেশেও কিন্তু চলে এসেছে। এই পুরোটাই কিন্তু মার্কেটিং এর কন্ট্রিবিউশন। মানে কিভাবে দেখো যে এই যে দেখো এখন কিন্তু কত দিবস, এখন হচ্ছে ভ্যালেন্টাইন ডে একটা মানে
হচ্ছে তুমি মানে এক তারিখ দিবসের থেকে, শেষ নেই। জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 পুরোটাই তারিখ কিন্তু কোনো না পর্যন্ত কোনো সারা দিবস। বছর কোনো না এবং এই কোনো যত দিবস তত কিন্তু কেক বিক্রি হয়, যত দিবস তত বেলুন বিক্রি হয়, যত দিবস তত মোমবাতি বিক্রি হয়। সো এই যে মোমবাতির মার্কেটিং, কেকের মার্কেটিং, তারপরে বেলুনের মার্কেটিং, সবকিছুর পিছনেই কিন্তু আলটিমেটলি এইসব দিবসের ভূমিকা কেন, মানে দিবসগুলো আনা মানে হচ্ছে ওইসব পণ্যগুলো বেশি চলবে। সো উনি এখানে খুব ভালো ভালো মানে এই এই জিনিসগুলো পড়লে আসলে মানুষের চোখ খুলে যাবে, ব্যাপারটা আসলেই কিন্তু সত্যি। সো যত বেশি দিবস তত কিন্তু ওই একটা নির্দিষ্ট সংখ্যক যা মানে বিজনেসম্যানদের কিন্তু বিজনেস কিন্তু খুব সমান তালে চলছে। যেরকম এখন দেখবা যে অলিতে গলিতে কিন্তু কেকের দোকান, অলিতে হ্যাঁ, গলিতে, কারণ কি সেটাই। এত কিন্তু ছিল না, ছিল না। কারণ মানুষ কিন্তু এখন প্রতিনিয়ত কোনো না কোনো কিছু কিনছে, হ্যাঁ, কোনো না কোনো সেটাই। কিছু এই যে মা দিবস, উদযাপন ধরো করছে। বাবা দিবস বা হচ্ছে এই বিভিন্ন দিবসগুলো দেখা যায় যে মানে সারা বছর মাকে যাই করুক না করুক এই দিন কিন্তু মায়ের জন্য কিছু কিনে কিংবা বাবার জন্য কিছু কেনাকাটা করে। এই যে হচ্ছে মাকে নিয়ে বাবাকে নিয়ে যে এক দিনের জন্য যে এক ধরনের বিজনেস, মানে মূলত যেটা হয়েছে যে আগে মিডিয়া কিংবা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না বিধায় যে কোন দিন কোন দেশে কোন দিবস হচ্ছে আসলে আমরা জানতাম না। আর পেপার কিন্তু একদিন পরের নিউজটা দেয়, একদিন মানে রিসেন্ট নিউজটা কিন্তু পেপার দিতে পারে না আগে যেটা ছিল। অর্থাৎ আজকে একটা ঘটনা ঘটলে এটা তুমি আগামীকালকে জানতে পারবে, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু ইলেকট্রনিক মিডিয়া এসে কিংবা সোশ্যাল মিডিয়া এসে কিন্তু এই জিনিসটাকে ওপেন করে দিয়েছে, ইউটিউব, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে অনলাইন মিডিয়াগুলো কিন্তু এসে এই জিনিসটা ওপেন করে দেয়। আজকে তুমি জানতে পারছো যে আজকে ইউএসএ তে কোন দিবস পালন হচ্ছে। হ্যাঁ। তো ওই সংস্কৃতিটা কিন্তু আমাদের দেশের মানুষ আবার চলে করা শুরু আসলে করে। দেখো উনি এখানে মানে বেশ কয়েকটা কিছু উদাহরণ দিয়েছেন যে আমাদের দেশে ক্যাম্পেইন গুলো কিভাবে চলে। এই যে একটা সময় ছিল যে মানে এই ক্যাম্পেইনটা কিন্তু এখনো চলে, বাট আমরা কিছুদিন আগেও এটা বেশি দেখেছি, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট, এইটা করে একটা নির্দিষ্ট একটা প্রোডাক্টের কিন্তু আসলে তোমার মার্কেটিং করা হতো। সো তারপরে হচ্ছে আবার ওই যে এসএমসি রোডসেন যখন মার্কেটিং করেছে তখন কিন্তু হচ্ছে যে ওদের শিরোনামটা এরকম ছিল যে হচ্ছে তোমার মানে ওই যে আপনার বাচ্চার জীবন বাঁচায় এসএমসি ওরসেলান, এরকম একটা শিরোনাম ছিল। সো ওই এসএমসি ওরসেলান, দেখো শুধু ওরসেলান বলা না, এসএমসি মার্কেটিংটা কিন্তু তখন কিন্তু হয়ে যায়। সো প্রত্যেকটা জিনিস দিয়েই কিন্তু আসলে মানে এইভাবে মার্কেটিং করা হয়েছে। তারপরে হচ্ছে এই যে মেয়েদের ক্ষেত্রে এখানে আসলে কোচ কাঞ্চন অনেকগুলো এক্সাম্পল দিয়েছে মেয়েদের হচ্ছে পিরিয়ডের সময় ক্ষেত্রে হচ্ছে মানে প্যাডের মার্কেটিং গুলো কিভাবে করে এখনকার হচ্ছে তোমার মানে মার্কেটিং বিজনেস কোম্পানিগুলো যারা আসলে এগুলো যারা আসলে এগুলো সেল করে তাদের মার্কেটিংটাও দেখবা যে একদম স্পেসিফিক ওয়েতে করা হয় যাতে করে হচ্ছে মানুষ ওই প্রোডাক্টগুলো আরো বেশি কেনে। এবং কিন্তু আমরা কিন্তু জানিও না মানে যে আসলে মানুষ আসলে কিসের দ্বারা প্রভাবিত হয়। তুমি যখন দোকানে একটা জিনিস কিনতে যাবা তখন হচ্ছে কিন্তু আমরা চিন্তা করি কিন্তু যে জিনিসটা আমাদের হচ্ছে আমাদের অবচেতন মন যে মানে ওই জিনিসটা বলে দেয় যে আসলে হচ্ছে কোন জিনিসটা আমাকে কিনতে হবে, কারণ যে জিনিসটার মার্কেটিং আমি বেশি দেখি আমার মাথায় ঢুকে যায় যে এটাই মনে হয় প্রোডাক্টটা কিন্তু ভালো। সো এই পুরো বই পড়তে গিয়ে আমার কাছে একটা লাইন খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটাই আসলে বিজনেসের একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে তোমার একটা প্রোডাক্ট চলবে কখন, যদি তোমার কন্টেন্ট ভালো হয়। এক কথায় তোমার প্রোডাক্ট ভালো সেটা পরের ব্যাপার, কন্টেন্ট ভালো হলে ওই প্রোডাক্ট বিক্রি হবেই অনলাইনে। মানে তুমি হচ্ছে মানে কন্টেন্ট বলতে যেটা বোঝায় এক লাইনে মার্কেটিং। তারপরে তোমার প্রোডাক্টটা যদি মানে দুইটা বাক্য দিয়ে আমি শেষ করি এই লাইনটা, মানে একটা প্রোডাক্ট চলবে তখনই, প্রোডাক্ট ভালো হওয়াটা প্রথম শর্ত না, মানে এই জিনিসটা বোঝার একটা ব্যাপার আছে। আমার প্রোডাক্টটা তখনই চলবে আমি কিভাবে মার্কেটিং চালাচ্ছি এবং মার্কেটিং এর কন্টেন্টটা ভালো কিনা। তারপরে হচ্ছে প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে রিপিট কাস্টমার আসে। তার মানে হচ্ছে এক নাম্বার হচ্ছে মার্কেটিং, সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট ভালো হবে। এই দুইটার কম্বিনেশন যখন হবে তখন আসলে সব বিজনেস চলবে। তো এই যে মানে কন্টেন্ট এইটাকে অনেকে ইমোশনাল মার্কেটিং বলে, অর্থাৎ মানুষ আসলে বিভিন্ন কোম্পানিগুলো অর্থাৎ মার্কেটিং যারা করে এরা আসলে প্রোডাক্ট বিক্রি করে না, এরা আসলে ইমোশনটাকে বিক্রি করে। এই কারণে দেখবা যে এক এক কোম্পানি এক এক ওয়েতে হচ্ছে তাদের অ্যাডস রান করে, মানে এক এক কথা বলে হচ্ছে তাদের কিন্তু অ্যাডস গুলো রান করে। ওই যে ইমোশনটা, ওই ইমোশনটাই কিন্তু আসলে মানুষকে ধরে রাখে। তো ওইটাই আসলে মার্কেটিং। দেন হচ্ছে তুমি তোমার প্রোডাক্ট যখন ভালো হবে তখন হচ্ছে তুমি রিপিট কাস্টমার পাবে। এই ইমোশনাল মার্কেটিং প্লাস হচ্ছে প্রোডাক্ট বেটার প্রোডাক্ট। এখন দেখো এটা মিলে আসলে ইমোশনাল মার্কেটিং এর কথা বললা, তো এখানে ওই চ্যাপ্টারে এই কথাটা বলাও আছে যে 5 প্রজন্মের মার্কেটিং নামে যে চ্যাপ্টারটা আছে ওইখানে উনি দেখিয়েছে যে প্রথম প্রজন্মের মার্কেটিংটা এমন ছিল যে শুধুমাত্র প্রোডাক্টের উপর ফোকাস করা হতো, যে প্রোডাক্ট ভালো কিনা, প্রোডাক্টের পিছু নিয়ে করো। তারপরে সেকেন্ড প্রজন্মে এসেছে কাস্টমার ড্রিভেন, মানে কাস্টমারকে টার্গেট করে আসলে, কারণ প্রোডাক্ট তো আলটিমেটলি কাস্টমারই কিনবে। তো আস্তে আস্তে এরকম যখন এখনকার ফিফথ প্রজন্মের মার্কেটিংটা ছিল এরকম যে মানবতার জন্য প্রযুক্তি। এই ইমোশনাল মার্কেটিংটাকেও আমরা হচ্ছে মানে আমরা কিন্তু স্টেজটা পার হয়ে আসছি। ইমোশনাল মার্কেটিংটা ছিল ফোর্থ প্রজন্মের মতো সম্ভবত। ফিফথ প্রজন্মে এসেছে হচ্ছে তোমার মানে মানবতার জন্য মার্কেটিং। কিরকম দেখো এখন আসলে বড় বড় যারা আসলে ইন্ডাস্ট্রি তারা কি করে, তারা দেখবে বিভিন্ন ক্ষেত্রে যে দুস্থ মানুষের উপকার করতে যায়, বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করে, বিভিন্ন আসলে কি বলে এটাকে তোমার হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি করে।
তো সোশ্যাল যে অ্যাক্টিভিটিস গুলো করে হচ্ছে মানে এক একটা ইন্ডাস্ট্রি এখন নিজেকে এইভাবে ফোকাস করে যে আমি শুধুমাত্র একটা প্রোডাক্টের কোম্পানি না, আমি জাস্ট একটা হিউম্যান, মানে হচ্ছে যে আমি একটা মানবতার জন্য একটা একটা কি বলা যায় যে একটা মানবতার ফেরিওয়ালা। মানে মানুষের ইমোশনটাকে এমন ভাবে ইয়ে করে, মাঝে মাঝে কোকা কোলা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কথার কথা হচ্ছে মানবতার জন্য এত শত ইয়ে দান করছে, বা অনেক বড় বড় কোম্পানি, আমি জাস্ট একটা কোম্পানির নাম বললাম। সো এতে যেটা হয় যে কাস্টমাররা ভাবে যে সে তো আসলে মানুষের খুব বেশি উপকার করতেছে, তখন কাস্টমাররা ওদের প্রোডাক্টে কিন্তু কেনে। যেমন দেখো এখানে উনি কয়েকটা এক্সাম্পল দিয়েছেন যে বিখ্যাত শুজ ব্র্যান্ড টমস, এই টমস এর 1 for 1 বিজনেস মডেল ভ্যালু ড্রিভেন মার্কেটিং এর অন্যতম সেরা এক্সাম্পল। এই টমস ব্র্যান্ড যেটা করে যে ওদের কাছ থেকে তুমি যদি এক জোড়া জুতা কেনো, তাহলে ওরা আরেক জোড়া জুতা হচ্ছে দরিদ্র শিশুদের দান করবে। সো মানুষ চিন্তা করে যে আমি যদি জুতা কিনি, সো আমার কারণে আরেকটা জুতা যদি দান করা হয়, সো এটা একটা বড় স্ট্র্যাটেজি। সো এরকম অনেকেই এরকম কাজটা করে। তারপর হচ্ছে দেখবা যে ওই যে আমরা মানে এত দূরে যাওয়ার তো দরকার নেই, আমরা আমাদের একদম এখনকার যুগের যে উদাহরণটা, যে এখন হচ্ছে এই যে কোকা কোলার প্রোডাক্ট গুলো হচ্ছে যে ফিলিস্তিন ইস্যুতে মানে মানুষ কিন্তু অনেকেই বয়কট করছে। তো তখন কি করলো, তখন হচ্ছে যে মোজো, আমাদের দেশীয় যে ব্র্যান্ডটা মোজো, কিন্তু একটা ভালো ক্যাম্পেইন চালালো। ওরা বললো যে আপনি যদি এখন মোজো কেনেন, তাহলে প্রতি মোজোর বোতল থেকে 1 টাকা হচ্ছে আবার ফিলিস্তিনের দান করবেন। তাতে করে কিন্তু মোজোর ব্র্যান্ডটা কিন্তু এখন কিন্তু আবার মোটামুটি অনেক বেশি উপরের দিকে উঠে গেছে, অনেক মানুষ কিন্তু এখন মোজোই কিনছে। সো দেখো এটাও কিন্তু একটা বড় মার্কেটিং, যে 1 টাকা করে ফিলিস্তিনে দান করবে, ডেফিনেটলি ভালো উদ্দেশ্য, অবশ্যই এটাও একটা মার্কেটিং। সো আমি মানে বর্তমান যুগ থেকে উদাহরণটা দিলাম, এই কথাটা যদিও মোজোর কথা বইয়ে লেখা নেই, বাট এটা হচ্ছে মানে রিলেভেন্ট দেখে আসলে বলা। সো এরকম তার মানে হচ্ছে যে এখনকার মার্কেটিংটা এরকম হয়ে গিয়েছে যে মানে একটু মানে মানবতার জন্য কাজ করা, একটু তাহলে আমাদের কাস্টমারের ইয়াটা কি থাকে যে না এই কোম্পানিটা ভালো কাজ করছে, দ্যাট মিনস আমি তাদের প্রোডাক্টটা কিনবো। তারপরে হচ্ছে এখন হচ্ছে মানুষজন তোমার সাইকোলজি বোঝে, তোমাকে ওই জিনিসটাই কিন্তু অফার করে। মানে অনেক সময় দেখবা না যে আমি একটা মোবাইল কেনার জন্য ভাবছি, তুমি যেদিন মোবাইল কেনার জন্য ভাবছো ওই দিন তুমি ফেসবুকে ঢুকে দেখবে তোমার সামনে মোবাইলের বিজ্ঞাপন চলে আসছে। কিভাবে পসিবল? পসিবলটা হচ্ছে যে তুমি হয়তো তোমার মোবাইলের জন্য কোনো একটা কিছু সার্চ করেছো, তোমার এই সার্চের হিস্ট্রিটা ঘেটে ঘেটে তোমার সামনে ওগুলাই কিন্তু বারবার অফার করা হচ্ছে। তো এখানেই ওইটা বলা আছে। কিন্তু সেটা না, আবার অনেক সময় হয় কি যে তুমি তোমার ফ্রেন্ডকে বা তোমার কাউকে পার্টনারকে বলেছো যে আমি একটা মোবাইল কিনবো, এই যে তুমি মেসেঞ্জারে যে বললা মোবাইলটা লিখলা, ওখান থেকেও কিন্তু ফেসবুক ট্র্যাক করে, অনেক সময় ট্রেস করে যে আসলে সে কি নিয়ে কথা বলছে। হ্যাঁ, যেহেতু ওদের কাছে এই জিনিসগুলো সব ওপেন, যদিও ওরা মানে এইভাবে বলে যে প্রত্যেকের সবকিছু সিকিউর, হ্যাঁ সেটা ঠিক আছে সিকিউর, কিন্তু হচ্ছে এই জিনিসগুলো ওদের কাছে তো ওপেন। তো অ্যালগোরিদম এভাবেই কাজ করে। তুমি যে হোয়াটসঅ্যাপে বললা সেটাও দেখবা তুমি ফেসবুকে এটার একটা রিফ্লেক্ট পাবা, তুমি হচ্ছে ইনস্টাতে বললা সেটারও একটা রিফ্লেক্ট পাই। এক্স্যাক্টলি। সো ওইটাই আর কি। তো এখন আসলে ওই যে কথার কথা, তুমি চাল ডাল থেকে একটা জিনিস অফার করেছো, সো চাল ডালে তুমি কি কি জিনিসগুলো ঘাটলা, চাল ডাল পরবর্তীতে তোমাকে ওই জিনিসগুলো অফার করবে। সো একবার আমি স্বপ্নতে হচ্ছে মনে করো তুমি কোনো একটা কিছু ঢুমেরে কোনো একটা কিছু কিনলা, স্বপ্ন তোমার নাম্বার তো নিয়ে নিছে, পরবর্তী প্রতি সপ্তাহে স্বপ্ন আমাকে এখন প্রতি সপ্তাহে মেসেজ দেয় যে আমাদের এইটার এত অফার। সো এরকম মেসেজ দিতে দিতে মনে করো 100 জন মানুষকে যদি আমি মেসেজ দিই, ডেফিনেটলি 10টা মানুষ বা 5টা মানুষ স্বপ্নতে যাবে অবশ্যই। সো জিনিসগুলো এখন এরকম ভাবেই হয়। তো উনি তো কোচ কাঞ্চন এখানে আসলে অনেক মানে এই বইটার একটা বড় ব্যাপার হচ্ছে কি প্রত্যেকটা জায়গায় থেকে জ্বলন্ত উদাহরণ দিয়ে উনি আসলে আমাদের সামনে স্ট্র্যাটেজিগুলো উপস্থাপন করেছেন। তাতে করে মানে বিজনেস শুরু করার ক্ষেত্রে কি কি ভুল হতে পারে, কি কি স্ট্র্যাটেজি আমাদের ফলো করা উচিত, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে জানা যায়। এবং এইখানে এরপরে যে একটা অধ্যায় আছে, অধ্যায়টা হচ্ছে সেলস ও প্রফিট ম্যাক্সিমাইজেশন স্ট্র্যাটেজি। এইখানে উনি আসলে যে জিনিসটা বলেছেন যে আমরা যেটা করি যে আমরা একটা বিজনেস দাঁড় করাতে গিয়ে আমরা প্রথমেই যে জিনিসটা করি, যে মনে করো এখনকার যুগে অনলাইনে একটা বিজনেস দাঁড় করার ক্ষেত্রে সবাই যেটা করে যে বুস্টিং করে, এছাড়া তো বিকল্প নাই। সো মানুষ চিন্তা করে এইভাবে যে আমি যত টাকার বুস্টিং করব আমার বিজনেসটা হয়তো ততই বেশি গ্রো করবে, প্রোডাক্ট ততই সেল হবে। সো এখানে কোচ কাঞ্চন যে কথাটা বলেছেন, ঠিক আছে আপনি বুস্টিং করেন, কিন্তু বুস্টিং আপনি যত টাকার করবেন ঠিক তত টাকারই হচ্ছে আপনাকে কন্টেন্টের পিছনেও আপনাকে মানে খরচ করতে হবে বা আপনাকে ভাবতে হবে। কারণ আলটিমেটলি আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, বুস্টিং দিয়ে কোনো লাভ হবে না। কারণ মানুষ তো আসলে কন্টেন্ট দেখে, মানুষ আসলে অ্যাড দেখে না। তোমার সামনে আমাদের সামনে অ্যাড আসলে আমরা অ্যাডটা স্কিপ করে দিই। হ্যাঁ ডেফিনেটলি আমি অ্যাড যত সুন্দরই বানাই, অ্যাড কিন্তু স্কিপ করে দিই। সো কন্টেন্ট সুন্দর হওয়া দরকার। সো এটার একটা বড় ব্যাপার। তো এখানে কোচ কাঞ্চন একটা ভালো কথা বলেছেন এবং একটা খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছে। সেটা হচ্ছে যে ধরো আমি একটা বিজনেস করতে চাচ্ছি, এমন একটা প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্ট নিয়ে অলরেডি একটা কোম্পানি বিজনেস করে তারা সফল, তাহলে আমার উচিত হবে যে তাদেরকে ফলো করা, যেহেতু তারা আমার আগে এসেছে তাদেরকে ফলো করা, তাদের স্ট্র্যাটেজি গুলো ফলো করা, এবং ফলো করতে গিয়ে এই জিনিসটা খোঁজা যে কোনো একটা গ্যাপ খোঁজা থাকে না, সবারই কিন্তু কোনো না কোনো গ্যাপ থাকে, যে ওই কোম্পানি বিজনেস ভালো করতেছে ঠিক আছে, বাট তাদের একটা গ্যাপ আছে। সো ওই গ্যাপটা নিয়ে কাজ করে ওখানে নতুন একটা স্ট্র্যাটেজি রান করা, তাহলে দেখা যাবে যে হচ্ছে আমার বিজনেসটা ভালো চলবে। সো এইটার উনি একটা এক্সাম্পল দিয়েছেন যে বাংলাদেশের এই যে মোবাইল ফাইন্যান্সিং মার্কেটে এই যে তোমার হচ্ছে বিকাশ,
বিকাশ কিন্তু হচ্ছে যে বাংলাদেশের মানুষকে কিন্তু এই জিনিসটা শিখিয়েছে যে আসলে মোবাইলের মাধ্যমেও যে টাকা পাঠানো যায়, এটা কিন্তু একটা সময় আমরা বিলিভও করতাম না বা মানুষ কিন্তু ট্রাস্টও করতো না। তো বিকাশ হচ্ছে অনেক কষ্ট করে রুরাল এরিয়াতে গুলো যে বিভিন্ন মানুষকে ট্রেনিং দিয়ে ক্যাম্পেইন চালিয়ে, মানে এখনকার মার্কেটটা কিন্তু মোটামুটি মানুষ সবাই, তুমি যদি গ্রামের দূর থেকে দূর এক অঞ্চলের কাউকে বা একদম প্রত্যন্ত অঞ্চলের কাউকে যদি তুমি মোবাইল থেকে টাকা পাঠানোর কথা বলো, সে কিন্তু এটা বিশ্বাস করবে, সে এটা পাঠায় দিবে। কিন্তু একটা সময় কিন্তু এটা বিশ্বাসযোগ্য ছিল না, কারণ অনেকটা কিন্তু আসলে ডেফিনেটলি বিকাশের কন্ট্রিবিউশন বা অবদান। অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখি যে ব্যাংকের থেকে বেশি লেনদেন বিকাশে হচ্ছে। সো এই পুরো জিনিসগুলোতে অভ্যস্ত করার ক্ষেত্রে বিকাশের অবদান বেশি, মানে তার মানে যে বিকাশ মার্কেটটাকে দাঁড় করিয়ে দিয়েছে। তো বিকাশের মতো যখন সেম একটা কোম্পানি বিকাশের কম্পিটিটর হবে, তখন তাদের উচিত কিন্তু কি, অলরেডি তো মার্কেটটা দাঁড়িয়ে গেছে, তাদের উচিত যে বিকাশ যে জায়গায় হচ্ছে চ্যালেঞ্জ ফেস করতেছে ওই জায়গাটা নিয়ে কাজ করা। তো আমরা দেখলাম যে নগদ যখন আসলো, নগদ কিন্তু মানে নগদ কিন্তু আর তোমার হচ্ছে মার্কেট ডেভেলপ করার কাজ কিন্তু আর করে না, কারণ করে তো লাভ না, অলরেডি তো মার্কেট ডেভেলপড, মানুষকে তো আর শেখানোর দরকার নাই যে মোবাইল থেকে আপনারা টাকা পাঠাবেন। সো নগদ কি করেছে, বিকাশ যে জায়গাটায় আসলে তোমার চ্যালেঞ্জ ফেস করেছে বা বিকাশের মধ্যে আসলে যে ইয়েগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, যেটার কারণে আসলে দেখা গেছে অনেক মানুষ মানে নগদের প্রতি আকর্ষিত হয়েছে, সেটার কারণটাই হচ্ছে বিকাশের ক্যাশ আউটের চার্জটা অনেক বেশি ছিল। সো ক্যাশ আউটের চার্জটা কিন্তু বেশ বড় অঙ্কের ছিল। তখন নগদ কি করলো, যে এই জায়গাটা নিয়ে কাজ করলো। নগদ শুরুতেই কিন্তু তাদের ক্যাম্পেইনগুলো এভাবে চালানো যে আসলে এখন আর মানে ওই যে বিকাশের তোমার হচ্ছে বিকাশ না ইউজ করে বা হচ্ছে নগদ ইউজ করে, বা নগদে আসলে ক্যাশ আউট চার্জটা অনেক কম। তো এইটা একটা বড় ইয়ে ছিল। যে তারপরে হচ্ছে এরপরে আরো কিছু ব্যাপার আছে যে তোমার হচ্ছে বিকাশ মানে এমন অ্যাগ্রেসিভ কিছু মার্কেটিং চালিয়েছে, যেটা হচ্ছে আমরা দেখতাম যে বিকাশ হচ্ছে মার্কেটিং এরকম ছিল, নগদের মার্কেটিং মানে সরি নগদ কিছু অ্যাগ্রেসিভ মার্কেটিং চালিয়েছে, যে এখন আর হচ্ছে বতে বেকুব না হয়ে নগদে চলে আসে। আরেকটা করেছে এইটা কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে মানে কিছু মানুষ নেগেটিভ ভাবে নিচ্ছে, নেওয়ার পরেও কিন্তু নেগেটিভ মার্কেটিং এও কিন্তু ওরা কিন্তু এগিয়ে গিয়েছে। আরেকটা করেছে হলো ওই যে ইসলামিক ওয়েটা খুলেছে আর কি, সুদমুক্ত, যেটা অর্থাৎ নগদে কিন্তু একটা ইসলামিক সেক্টর আছে, হ্যাঁ, ওইটা দিয়েও কিন্তু ওরা বেশ ভালো একটা সাড়া পেয়েছে। এক্স্যাক্টলি, যারা ইসলাম প্র্যাকটিস করে কিংবা হচ্ছে সুদের সাথে কোনো ধরনের লেনদেন করতে চায় না, এরা কিন্তু নগদ ইসলামিক এটা খুলেছে, অর্থাৎ নগদ নর্মাল জেনারেল থেকে কিন্তু এরা ইসলামিকে শিফট হয়েছে। তারপর আবার বিকাশও কিন্তু এখন আবার ইসলামিকের দিকে চলে এসেছে। সো এই যে স্ট্র্যাটেজি গুলো, এগুলো আসলে কিন্তু খুব মানে আমার কাছে মনে হয় যে এই বইটা পড়ে একজন মানে কেউ যদি বিজনেস শুরু করতেও চায় বা সাধারণ পাঠক কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারবে। তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস যেটা উনি বলেছেন, সেটা হচ্ছে যে যখন আমরা একটা কোনো প্রোডাক্টের আমরা যখন মার্কেটিং করি, মানে উনি বলেছেন যে এটাকে আসলে বান্ডিল আকারে উপস্থাপন করতে, তাহলে আসলে দেখা যায় যে তোমার কিন্তু বিজনেসটাও সুন্দর স্মুথলি গ্রো করবে। উনি যেটা বুঝিয়েছেন যে এখনকার মোবাইল কোম্পানিগুলো দেখবে আমাদের কাছে বান্ডিল অফার করে, যে আপনি হচ্ছে 100 টাকা দিলে 50 টাকার মিনিট, 50 তারপর হচ্ছে 2 MB। সো তাতে করে কি হয় যে আলটিমেটলি কিন্তু আমরা কিন্তু বান্ডিলের দিকে বেশি আকর্ষিত হই, রাদার দেন তুমি যদি হচ্ছে 10 টাকার মিনিট কেনো বা 10 টাকার MB কেনো, তাহলে কিন্তু তুমি অল্প টাকা দিয়ে কিনতেছো। কিন্তু তুমি যখন বান্ডিল কিনবা তোমার কিন্তু বেশি টাকা খরচ করতে হবে, তখন কিন্তু মোবাইল কোম্পানিগুলোর বেশি লাভ, এবং বান্ডিল কিন্তু দেখা যায় পুরোপুরি ইউজ করাও হয় না। তারপরে উনি আবার একটা এক্সাম্পল দিয়েছেন যে এখনকার নুডলস কিনতে গেলে দেখবা যে এখন কিন্তু বান্ডিল আকারে নুডলস আমাদের কিনতে হয়। মিস্টার নুডলস, মানে ম্যাগি যে নুডলস যেটা ছিল, তো ম্যাগি নুডলস এর কম্পিটিটর হিসেবে যখন মিস্টার নুডলস আসলো, মিস্টার নুডলস কি করলো, তখন ওরা আসলে 8টার একটা প্যাকেজ করে দিল। এখন মানুষজন চিন্তা করে যে আমাদের সাইকোলজি কাজ করে যে না, একটা দুইটা না কিনে বান্ডিল আকারে কিনতে, কিন্তু আমরা কিন্তু ওইটা ভাবি না যে বান্ডিল কিনতে গিয়ে আমার কিন্তু পকেট থেকে টাকা বেশি খসে যাচ্ছে। সো তাতে করে কিন্তু আলটিমেটলি কোম্পানিগুলো লাভবান হচ্ছে। সো উনি এখানে ওনার স্ট্র্যাটেজিটাও শেয়ার করলো যে আমিও আমার কোর্স বান্ডিল আকারে বিক্রি করি। সো উনি আসলে নিজের জিনিসগুলো রিভিল করে দিয়েছে আমাদের সুবিধার জন্য, যে বান্ডিল আকারে বিক্রি করলে যেটা হয় যে কোম্পানিরও লাভ হয়, মানে আলটিমেটলি হচ্ছে তোমার বেশি টাকা খরচ করে কিন্তু কেনা লাগতেছে। সো এইগুলা কিছু স্ট্র্যাটেজি। তারপরে বললো স্ক্যারসিটি স্ট্র্যাটেজি, যে লিমিটেড কোয়ান্টিটি, যে এই টাইমের ভিতরে কিনতে হবে নাহলে শেষ হয়ে যাবে। তারপরে তুমি দেখো যে দারাজের একটা 11/11 একটা ক্যাম্পেইন আছে, যে ওই তারিখে মানে কিনলে একটা ভালো অফার পাওয়া যায়। তাতে করে মানুষ কি করে যে ওই সময় কিন্তু বেশি কেনাকাটা করে, মানে একটু অফার দিলেও আলটিমেটলি কিন্তু তোমার কিন্তু মানে সেলটা বেশি হচ্ছে, সেল বেশি হওয়ার কারণে তোমার কিন্তু কোনোভাবে ক্ষতি হচ্ছে না। ইন্টারন্যাশনালি যেটা ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে নামে আর কি, ডিজিটালি দেখা যায় যে ইন্টারন্যাশনালি অ্যামাজন, তারপরে এই ইবে, এই টাইপের কোম্পানিগুলো অমুক মানে নভেম্বর ডিসেম্বরে এই জাতীয় ক্যাম্পেইন গুলো চালায়, যে ব্ল্যাক ফ্রাইডেতে ওরা হিউজ পরিমাণ আর কি। এই কারণে দেখা যায় যে ব্ল্যাক ফ্রাইডের 4-5 দিন ধরে কোনো ধরনের সেল নাই, কিংবা হচ্ছে সেলের পরিমাণটা খুবই কম, কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডেতে একদম বুস্ট হয়ে যায়। এক্স্যাক্টলি। এই বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমার কাছে মনে হচ্ছে একটা, সেটা হচ্ছে তোমার 6 কোটি টাকার সিক্রেট, কোচ কাঞ্চন ইনক্রেডিবলস ল অফ বিজনেস। সো এখানে উনি আসলে, আমি যেটা শুরু করেছিলাম যে উনি আসলে ওনার বিজনেস
ব্যর্থ হওয়ার পরে উনি আসলে যে জিনিসগুলো শিখেছেন সেগুলো নিয়ে উনি আসলে আলোচনা করেছেন যে একটা বিজনেসের মানে 4টা স্টেপ, একটা হচ্ছে লিড ক্রিয়েশন, লিড কনভার্সন, কাস্টমার কাল্টিভেশন আর কাস্টমার কন্টিনিউশন। লিড ক্রিয়েশন বলতে যেটা বলেছেন যে আসলে তোমার প্রোডাক্টটা মানে যত বেশি মানুষের কাছে রিচ করা যায় ওইটাই হচ্ছে তোমার লিড ক্রিয়েশন। মানে তুমি যদি রিচই করতে না পারো তাহলে তো মানে তুমি যখন 1000টা মানুষের কাছে তোমার প্রোডাক্টটা পৌঁছাবে তখন ওইটা হচ্ছে তোমার কনভার্সন অনুযায়ী, তো কনভার্সন অনুযায়ী কিন্তু এটা আসলে কথার কথা লেটস 100 মানুষ কিনবে। তোমার প্রোডাক্টে যদি পৌঁছায় অল্প মানুষের কাছে তাহলে তো মানুষ কিনবে না। তো প্রথমে আমাদের ওই কাজটাই করা উচিত যে কিভাবে আসলে কি ওয়েতে মানুষের কাছে পৌঁছাবে। মানে আমি কারো ইমেল কালেক্ট করলাম, আমি কারো ফোন নাম্বার কালেক্ট করলাম, তো লিড ক্রিয়েশন হওয়ার প্রতি আমি তাদেরকে, তারপর হচ্ছে লিড কনভার্সন, মানে তাদেরকে আমি আমার প্রোডাক্ট অফার করবো যে আমার অফার করার ক্ষেত্রে হচ্ছে আমার এই সুবিধা আছে, এই প্রোডাক্ট নিলে আপনার এই হবে, সো এইভাবে আমি তাকে অফার করবো। অফার করার পরে হচ্ছে আমাকে যেটা করতে হবে যে কাস্টমার কাল্টিভেশন, মানে হচ্ছে যে এমন ভাবে আমি অফারটা করা যার কারণে আসলে মানে কাস্টমার হচ্ছে মানে এই কাস্টমারের নিডটা কি সে অনুযায়ী আসলে তাকে অফার করা, যাতে করে কাস্টমার এটা কিনতে মানে বাধ্য হয়। এরপরে লাস্টটা হচ্ছে কাস্টমার কন্টিনিউশন, মানে আমার প্রোডাক্টটা কিনে যেন একবার কিনে যেন শেষ না হয়ে যায়। সো উনি এখানে একটা এক্সাম্পল দিয়েছেন, সেটা হচ্ছে যে খুব পপুলার একটা টুথপেস্ট কোম্পানি, মানে তারা যেটা করলো তারা দেখলো যে তাদের হচ্ছে যে তারা যেভাবে মার্কেটিং করছে, করার পরে হচ্ছে তাদের প্রোডাক্ট, তাদের পেস্ট মানুষ হচ্ছে কিনছে, কিন্তু একটা পেস্ট কেনার পরে মানুষ ওইটা 3 মাস ব্যাপী ইউজ করতেছে। তখন তারা চিন্তা করলো 3 মাস যদি একটা প্রোডাক্ট সে ইউজ করে তারপরে সেকেন্ড প্রোডাক্ট আবার সে কিনবে 3 মাসে। তখন তারা যে কাজটা করলো, তারা করলো কি পেস্টের যে মানে যে মুখটা, সেই মুখটা হচ্ছে তারা মানে আরো বেশি চওড়া করে দিল। তাতে করে যেটা হলো, চওড়া করার কারণে এখন তুমি পেস্ট যদি টিপ দাও তাহলে একসাথে অনেক পেস্ট বের হয়ে যাবে। আগে হচ্ছে একটা পেস্ট তুমি টুথপেস্ট ইউজ করতে পারতা 3 মাস ধরে, এখন হচ্ছে টুথপেস্টটা তুমি 1 মাসে শেষ হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে এখন একসাথে অনেক বের হয়ে যায়, টুথপেস্ট একসাথে বের হলে ওটা তো দোকানের অপশন থাকে না। সো দেখো আইডিয়াটা দেখো যে কোন জায়গায় তারা কাজ করলো। তারা তাদের পেস্টের মুখ মানে টুথপেস্টের মুখটা বড় করে দিল, দেওয়ার কারণে দেখা গেছে এখন তাদের প্রতি মাসে আরো বেশি সেল বেড়ে যাচ্ছে, কারণ মানুষ হচ্ছে তাড়াতাড়ি ইউজ করে শেষ করে ফেলতে পারতেছে। কাস্টমার কিন্তু এই জিনিসটা ভাবতেছে না। মানে এইরকম কিছু আইডিয়া যেগুলো নিয়ে কাজ করলে আলটিমেটলি আসলে বিজনেস ডেভেলপ করা বা হচ্ছে গ্রো করা পসিবল। এই কাজটাই কিন্তু নোকিয়া করেছে, মানে নোকিয়া ধ্বংসের পিছনে বা নোকিয়ার যে পতন সেটার পিছনে কিন্তু এটাই কারণ। একটা সময় কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশ বলো বা তৃতীয় বিশ্বের সবাই কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই টাইপের দেশগুলো সবাই কিন্তু নোকিয়া ফোন ইউজ করছে। কিন্তু ওরা যেটা করেছে যে একটা ফোন এমন ভাবে বানাতো যে এই ফোনটা 2 বছর, 5 বছর, 10 বছরে কিছু হতো না। এমন ছিল যে 1100 যে মডেলটা, এটা কিন্তু মানুষ বছরের পর বছর, অর্থাৎ দেখা গিয়েছে যে 5, 8 বছর, 10 বছর অনায়াসে এই ফোনটা মানুষ ইউজ করেছে। তো ওই যে একটা ফোন বিক্রি করার পর ওই রিপিট কাস্টমার কিন্তু ওরা আর পেত না। এই কারণে দেখা গিয়েছে যে একটা সময় কিন্তু নোকিয়ার ব্যবসা বাণিজ্য সব গোটাতে হয়েছে। আর এখানে আরেকটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে একটা কোম্পানি ভালো মতো স্মুথলি চলার সব থেকে অন্যতম বড় হচ্ছে একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে কোম্পানির পিপল গুলো আসলে ভালো এক্সপার্ট হওয়া বা দক্ষ, আদারওয়াইজ কিন্তু কোম্পানি চলবে না। উনি এখানে যে এক্সাম্পলটা দিয়েছেন যে একটা কোম্পানির লেটস সে হচ্ছে 500 জন এমপ্লয়ি আছে, তো এখন কোম্পানির যিনি মালিক, এখন মালিক তো আর কোম্পানি চালায় না। সো কোম্পানিটা আলটিমেটলি মালিক হচ্ছে দেশ বিদেশ ঘুরে বা সে অন্য কাজ করে। সো কোম্পানিটা চালায় ওই 500 পিপল। সো এই 500 পিপলই কিন্তু তোমার হচ্ছে মানি ক্রিয়েট করে, মানি জেনারেট করে। সো 500 পিপল যেরকম কোম্পানিও কিন্তু সেরকম। আমরা কিন্তু এটা চিন্তা করি না। মানে হচ্ছে উনি এখানে যেটা বুঝিয়েছেন যে আমাকে রাইট পার্সনটা হায়ার করতে হবে। আমি যদি রাইট পার্সন হায়ার না করি তাহলে আলটিমেটলি যেটা হবে যে আমার হচ্ছে কোম্পানি ওইভাবে গ্রো করবে না। কারণ আলটিমেটলি 500 মানুষ মিলিয়েই কিন্তু তাদের মেধা, তাদের মনন, তাদের প্রচেষ্টা মিলিয়েই কিন্তু একটা কোম্পানি। সো উনি এই জন্য এখানে বলেছেন যে এক্সাম্পল দিয়েছেন যে বিজনেস গুলো আসলে কারা চালায়। আকিজ, স্কয়ার, ইউনিলিভার, কোকাকোলা, তারপরে অ্যাপল বা গুগল, এইসব কোম্পানির মালিকরা কি চালায়? না, চালায় হচ্ছে সব ট্যালেন্টেড এমপ্লয়িরা। তার মানে হচ্ছে যে আমার এমপ্লয়ি যদি ট্যালেন্টেড না হয় তাহলে আলটিমেটলি কিন্তু বিজনেস কিন্তু গ্রো করবে না। সো এটা একটা বিগ থিং যে আসলে আমরা কিন্তু এভাবে চিন্তা করি না। আমরা মনে করি যে না কোনো রকম আসলে দিন চললেই হয়, তাহলে কিন্তু আসলে বড় হওয়া যাবে না। সো এই বড় হওয়ার ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরে হচ্ছে উনি আরেকটা অধ্যায় ছিল এরকম যে ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন, যে কোনো একটা কিছু যখন আমরা চিন্তা করি যে ফার্স্টলি হচ্ছে ওইটা আমাদের ব্রেনের মধ্যে গেথে মানে ব্রেনের মধ্যে আসে, তারপর এটা বাস্তবে আসে। তার মানে হচ্ছে মানে উনি এখানে একটা এক্সাম্পল দিয়েছেন যে যখন একটা চিত্রকর শিল্পী যখন হচ্ছে একটা ছবি আঁকে, সো ওই ছবিটা কিন্তু আগেই তার ব্রেনে আঁকা হয়ে গিয়েছে, তারপরে সেটা বাস্তবে আসছে। সো তার মানে হচ্ছে যে মানে আমি সারাদিন হচ্ছে আমার কিভাবে মানে কাটাচ্ছি বা আমার চিন্তাটা মানে পজিটিভ থিঙ্কিং যদি না হয় তাহলে কিন্তু আসলে বড় হওয়া যায় না। যে আমি যদি বিশ্বাসই করি যে না আমি বিজনেস ভালো করবো না, বা আমি যদি ভাবি যে না লস খেয়ে যাবো, তাহলে কিন্তু আলটিমেটলি লসই হবে। সো উনি
এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছেন যে আসলে এই জন্য সকালটা আমাদেরকে শুরু করা উচিত একটা ভালো জিনিস দিয়ে। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি যদি বলি যে না আজকের দিন আমার ভালো কাটবে, তাহলে ডেফিনেটলি কিন্তু ভালো কাটে। এবং ভালো ভালো মানে মুসলমানদের জন্য প্রেয়ার, ভালো কাজগুলো শুরু করার মাধ্যমে কিন্তু আসলে মানে ভালো করা যায়। এবং এখানে উনি আসলে ব্যাখ্যা দিয়েছেন যে রিচ পার্সন আর হচ্ছে মানে পুর পিপলদের আসলে থিঙ্কিংটাই এই জায়গাটা এসে চেঞ্জ হয়ে যায়। এই কারণে রিচ পিপলরা রিচ, পুর পিপলরা পুর। আমরা কিন্তু একটা অধ্যায় বলেছিলাম একটা বইয়ে রিচ ড্যাড পুর ড্যাড আমরা এই জিনিসটা আসলে দেখিয়েছিলাম। বড়লোক একভাবে থিঙ্কিং করে, আর গরিবরা অন্যভাবে থিঙ্কিং করে। এই বইয়ের একদম শেষের দিকে একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সংখ্যা। মানে উনি কোচ কাঞ্চন আসলে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রথমে আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আসলে সব থেকে দামি সম্পদ বা দামি স্কিলটা কি বলে মনে হয়। সো এটা একটা অপশনও দিয়েছেন এভাবে যে আসলে এটা কি ক্রিটিক্যাল থিঙ্কিং বা টেকনোলজি নলেজ বা প্রবলেম সলভিং। মানে থাকে না যে আসলে একটা বিজনেসের ক্ষেত্রে সব থেকে বড় দামি স্কিলটা কি, যে বিজনেস শুরু করছে তার। সো সাধারণভাবে আমাদের কাছে তো এটাই মনে হয় যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং, কিন্তু উনি এখানে বলেছেন যে না, সব থেকে দামি স্কিল হচ্ছে যে মানে ডিস্ট্রাক্টেড না হওয়া। ডিস্ট্রাকশন মানে হচ্ছে যে এখনকার যুগে সবাই কিন্তু দেখবা মানে তোমার বা আমার বা প্রত্যেকটা মানুষেরই কিন্তু কনসেন্ট্রেশন চায়। মানে আমার কনসেন্ট্রেশন আমার বন্ধুরা চায়, আবার হচ্ছে প্রিয় মানুষরা চায়, সবাই চায় যে তার দিকে আমি নজর দিই। মানে তার মানে হচ্ছে সবাই কিন্তু তোমার সময় কিনে মানে সময় নিয়ে নিচ্ছে, তোমার সময়গুলো কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে 2 মিনিটের জন্য আমরা হয়তো বা মোবাইলে ঢুকি কোনো একটা কাজের জন্য, এখানে 2 ঘন্টা চলে যায়। আর এখনকার মানে ফেসবুকিংটাও দেখো এমন হয়ে গেছে যে একটা গুরুত্বপূর্ণ তথ্য যখন তুমি ফেসবুকে ঢুকতে পারো, তোমার সামনে একটা রিল আসতেছে, তুমিও অবচেতন মনে রিল দেখতেছো খবর নাই। সো আমাদের সময়গুলো কিন্তু আসলে ভাগ হয়ে যায় অনেক ভাবে। সো এই জন্য কোচ কাঞ্চন বলেছেন যে এখনকার পৃথিবীর সব থেকে দামি স্কিল হচ্ছে যে ডিস্ট্রাক্টেড হওয়া যায়। সো আমার ফোকাসটা অবশ্যই ধরে রাখতে হবে সবকিছুর মধ্যে। সো ডিস্ট্রাক্টেড না হয়ে আমি যদি নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে আমি যদি আমার বিজনেসটা রান করতে পারি, সেটা বিজনেসের ক্ষেত্রেও বা যে ক্ষেত্রে, তাহলে আসলে সফল হতে পারছি। কারণ আমার সময় কিন্তু আসলে বিতরণ হয়ে যাচ্ছে, সবাই কিন্তু আমার কনসেন্ট্রেশন চায়, সবাই কিন্তু হচ্ছে আমার সময় চায়। ওই জায়গাটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় এটার পিছনে কাজ করা। ওভারঅল এই ছিল মোটামুটি ক্যাশ মেশিন। এবং বইটা আমার কাছে মনে হয় যে ক্যাশ মেশিন নামটাকে রিফ্লেক্ট করে। এখানে আসলে উনি আসলে কিভাবে ক্যাশ জেনারেট করতে হয় সেই আইডিয়া গুলো শেয়ার করেছেন। আর বেসিক্যালি বিজনেসের এমন এমন আইডিয়া বলেছেন যেটা হয়তো বা আমরা আসলে ভাবিও নাই, বা এই জিনিসগুলো নিয়ে যদি আসলে কেউ কাজ করে, এইভাবে যদি আসলে কেউ সত্যিকার অর্থে কাজ করে, তাহলে আসলে বিজনেসটা সাকসেস করা পসিবল। কারণ উনি অনেকগুলো আইডিয়া দিয়েছেন, ওগুলোর উদাহরণও দিয়েছেন, এবং হচ্ছে বড় বড় কোম্পানিরা কিভাবে তাদের বিজনেস রান করে বা কিভাবে তারা আসলে মার্কেটিং করে সেই এক্সাম্পল গুলো দিয়েছেন। তো ওভারঅল আমার মনে হয় যে এই বইটা আসলে মোটামুটি কেনাটা সার্থক, পাঠক বা সবাই এই বইটা প্রায়